স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে 46 রানে জয় পেয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে হারের পর রংপুর রাইডার্স একটি ফেসবুকে পোস্ট দিয়েছে, ভাগো ভাই ভাগো। বিপিএল এবারের আসলে তাদের কিন্তু এমনই একটা অবস্থা তৈরি হয়েছে, তারা সর্বশেষ 4টি ম্যাচই হেরেছে। রংপুর রাইডার্সের এই ম্যাচটি নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। তাছাড়া বেশ কিছু সাইনিং নিয়েও আমরা কথা বলবো। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগত। ধন্যবাদ। রংপুর রাইডার্সের আসলে এরকম অবস্থার কারণটা কি আপনি মনে করেন? কারণ হচ্ছে তারা প্লে অফের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্লে অফে গেলেও যেখানে আটটা জয় তারা টানা জিতেছিল, এরপরে টানা 4টা হারলো, সেখানে আসলে কোয়ালিফায়ার এলিমিনেটর খেলার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইটা একটা কনসার্নিং বিষয়। মানে টপ টুতে না থাকলে তাদের কিন্তু নিচের যেই দুই দল থাকবে তারা এলিমিনেটর খেলবে, সেখান থেকে সেকেন্ড কোয়ালিফায়ারে হয়তো বা খেলবে একটা দল, কিন্তু দুটা ম্যাচ খেলতে হবে আর কি। মানে তখন ফাইনাল খেলতে হলে দুটা ম্যাচ একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যেখানে আপনি 8টা ম্যাচ টানা জিতেছেন, তখন আসলে এই ইকুয়েশনটা আসাটা তাদের জন্য একটা বিব্রতকর অবস্থা। কারণ আপনি কোয়ালিফায়ার 1টা খেলে ডিরেক্ট ফাইনালে চলে যেতেন, সেখানে আপনি এখন এলিমিনেটর খেলতে হতে পারে। এখনও শিওর না, কারণ এখনও রংপুর 2-এ রয়েছে, কিন্তু এখানে হিসাবটা হচ্ছে রংপুরের খেলা 12টা অলরেডি শেষ হয়ে গিয়েছে। বরিশাল এখন 1-এ রয়েছে, তারা কোয়ালিফায়ার 1ই খেলবে। আর চিটাগাং কিংসের সাথে আসলে আছে, চিটাগাং কিংস এখনও 2টা ম্যাচ বাকি রয়েছে। আর চিটাগাং কিংস যদি শেষ 2টা ম্যাচ জিতে যায়, তখন কিন্তু আসলে রংপুরকে 3-এ চলে আসতে হবে এবং এলিমিনেটর খেলতে হবে। আর এইখানে চিটাগাংয়ের সাথে বরিশালের শেষ ম্যাচটা রয়েছে, সেখানে বরিশাল কিন্তু রংপুরের একটা আর্চ রাইভালের মতো, বা এইবারের সবচেয়ে হেভিওয়েট রাইভাল, যে তাকেই সাপোর্ট দিতে হবে, রংপুরকে সাপোর্ট দিতে হবে। কারণ বরিশাল যদি জিততে পারে তখন তারা টুতে থাকবে। হ্যাঁ, তবে আজকের ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি, যে আজকে খুলনা টাইগার্স আগে ব্যাট করে 4 উইকেটে 220 রান করেছিল, সেখানে কিন্তু নাইম শেখ একাই কিন্তু ম্যাচটা একদম ঘুরিয়ে দিয়েছেন। 62 বলে 111 রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাছাড়া 36 রান উইল বশিস্তর ব্যাট থেকে এসেছে। মাহিদুল ইসলাম অঙ্কনও শেষ দিকে দারুণ খেলেছিলেন। আপনার কি মনে হয় যে মানে খুলনা টাইগার্স লাস্ট দিকে যে ছন্দটা পেয়েছে, তারা আসলে প্লে অফে যেতে পারবে কিনা? তাদেরও সমীকরণটা কিন্তু এখনো বাকি। হ্যাঁ, এখন রয়ে গেছে, কারণ খুলনারও কিন্তু একটা ম্যাচ বাকি রয়েছে। সেখানে রাজশাহীর 12টা ম্যাচ শেষ, তারা 12 পয়েন্ট নিয়ে 4-এ রয়েছে। আর খুলনা 11 ম্যাচ খেললে 10 পয়েন্ট নিয়ে 5-এ রয়েছে। এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে খুলনা যদি আইটেমে জিতে যায়, তাহলে কিন্তু তারা আসলে 4-এ যে কোয়ালিফাই করে ফেলবে, কারণ তাদের রান রেট রাজশাহী যে বেটার হয়ে যাবে। রাজশাহী এখন হচ্ছে -1.03, আর খুলনা এখনও প্লাসে 0.05। সো খুলনা যদি জিতেই যায়, তাহলে হচ্ছে ইজিলি তারা 4-এ চলে যাবে। আর কারণ রাজশাহীর আর সুযোগ নেই, কারণ রাজশাহীর ম্যাচ শেষ হয়ে গিয়েছে। শেষ কয়েকটা ম্যাচে আমি দেখলাম যে রংপুরের ব্যাটাররা কিন্তু ভালো করতে পারছেন না, এটা আসলে খুবই কনসার্নিং। সৌম্য সরকার গ্লোবাল টি20-র পর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খেলেছিলেন, ইনজুরিতে পড়েছিলেন, আবারও ব্যাক করেছেন, কিন্তু ব্যাক করে আসলে ব্যাট হাতে প্রথম ম্যাচ ভালোই গেল। তবে আজকে কিন্তু 74 রানের সম্ভবত একটা ইনিংস খেলেছেন। তাছাড়া কিন্তু দলটার আর কোনো ব্যাটার খুব একটা ভালো করতে পারেনি। নূর হাসান সোহান হয়তো 0 রানে আউট হয়েছেন, আমি দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে একটা যেটা খুজিল শাহ কিন্তু তিনি চলে গিয়েছেন, তার কিন্তু আসলে তিনি থাকা অবস্থাতেও আসলে 2টা ম্যাচ হেরেছে, তিনি বাদে 2টা ম্যাচ হেরেছে তারা। কিন্তু খুজিল শাহ যেরকম লাস্টে ব্যাটে বলে যেই সার্ভিসটা দিয়েছে প্রথম 8টা ম্যাচ, সেই সার্ভিসটা আসলে মনে হয় মিস করছে। এবং সোহানেরও লাস্টে যেরকম একটা এক ওভারে 30 রান নিয়ে 32 রান নিয়ে একটা ম্যাচ জিতিয়েছেন তিনি যেই টাচে ছিলেন ফিনিশিংয়ে, সেই টাচটাও মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছে। আর অ্যালেক্সের সময় সাইফ হাসান যেই ফর্মটাই ছিল, সেইটাও কিন্তু পাচ্ছি না আমরা। এইখানে সৌম্য সরকার কিন্তু ইনজুরি থেকে ফিরে মোটামুটি রান করছেন, এমন না যে রান করছেন না। কিন্তু পজিটিভ বিষয় হচ্ছে অনেকগুলো সাইনিং করতে যাচ্ছে রংপুর রাইডার্স। এই সাইনিংগুলোর জন্য হয়তো প্লে অফে তারা আবার পুনর্জীবিত হয়ে আসবে। যদি এলিমিনেটর খেলতেও হয়, তখন হয়তো তাদের জন্য জিনিসটা সোজা হবে। তবে সব মিলিয়ে তারা আসলে সাইনিংগুলো করতে যাচ্ছে কারা, এইগুলো আসলে বলা দরকার। অনেক দর্শকরা আমাদের আগের ভিডিওগুলো নাও দেখতে পারেন। ডেভিড ওয়ার্নার আছেন, তাছাড়া বাকি নামগুলো আপনি ডেভিড ওয়ার্নার আছেন, টিম ডেভিড রয়েছেন, সুনীল নারায়ণ রয়েছেন। এই 3 জনের নাম আগে শোনা যাচ্ছিল, এরপরে কিন্তু আবার শোনা গিয়েছে পাকিস্তানের আসিফ আলী এবং আন্দ্রে রাসেল। এই 2 জনের নামও কিন্তু শোনা গেছে যে তারা আসবে এবং ভাগে ভাগে খেলবে। তারা সবগুলো ম্যাচ খেলবে না হয়তো, কারণ তারা আইএল টি20-তে বেশিরভাগ ম্যাচ খেলছেন। তারা সবাই মোটামুটি আইএল টি20 টিমে রয়েছেন, কিন্তু হয়তো
ম্যাচ বুঝে বুঝে এরপরে হচ্ছে প্লেয়াররা আসবে এবং এই যে 3-4টা ম্যাচ বা 2-3টা ম্যাচ খেলতে হবে সেইগুলো ম্যাচগুলো খেলে যাবে। ডেভিড ওয়ার্নারের জন্য অবশ্য বাংলাদেশ এবং দুবাইয়ের পথটা আসলে খুব একটা কঠিন না, সেক্ষেত্রে 3-4 ঘন্টা সবারই তো আমি তো সবাই সবাই IL-T20 খেলছে বেশিরভাগ, সম্ভাবনা খুবই ভালো বেশি। হ্যাঁ, সো যদি ডিলটা ভালোভাবে হয়, তারা তো আসলে রংপুরের থেকেই আমরা জানতে পেরেছি যে তারা আসছে, তারা ডিল হয়ে গিয়েছে। সো সেক্ষেত্রে যদি তাদের আনতে পারে, যদি এলিমেন্টাল খেলাও হয়, তাও আমার মনে হয় না কঠিন কিছু হবে, কারণ দেখা যাবে যে তখন আবার আরও ভয়ঙ্কর হয়ে উঠবে রংপুর রাইডার্স। বিপিএলে এবারে আসলে কিন্তু পয়েন্ট টেবিলে একটা জোরালো একটা অবস্থান ফরচুন বরিশালের আর তামিম ইকবালের দল, তারা এর মধ্যে কিন্তু টানা 6টা ম্যাচ জিতেছে লাস্টে। তারা এই ফর্মটা নিয়ে যদি প্লে অফে যেতে পারে তাদের জন্য আসলে খুবই ভালো হবে। আমরা জানি যে তারা প্লে অফের আগে বেশ কয়েকটা সাইনিং কিন্তু করাচ্ছে, যদি নামগুলো বলতেন। অ্যাডাম মিলনে যিনি নিউজিল্যান্ডের পেসার, তাকে আনার সম্ভাবনা অনেক বেশি। আর অস্ট্রেলিয়ার কিন্তু না শোনা যাচ্ছে, সেটা এখনো আসলে রিভিল করাটা ঠিক হবে নাকি জানি না, কারণ এখনো শিওর না। গুঞ্জন আছে যে মানে ম্যাকগারকে আনতে পারে, হ্যাঁ ইয়াং স্টার ম্যাকগারকে আনতে পারে। সো সেটা আসলে এখনই আলোচনা করাটা আমরা চাচ্ছি না ডিটেইলে বলতে, কারণ তারা এখনো শুনে না। কিন্তু অ্যাডাম মিলনের কথা মোটামুটি হ্যাঁ গুঞ্জন আছে, অ্যাডাম মিলনের কথাটা আসলে স্ট্রংলি বলা যায় যে তিনি আসবেন। সো যেভাবে যেই ফর্মটায় রয়েছে সেখানে কিন্তু মোটামুটি ভালো, কিন্তু আমার মনে হয় তাদের ওপেনিংয়ে একটা কনসার্ন রয়েছে, কারণ তৌহিদ হৃদয় বেশি ভালো করছে না, তাকে ওপেনিংয়ে শান্তর জায়গায় খেলানো হচ্ছে, তিনি কিন্তু ভালো করছেন না, শান্তও ভালো করছেন না। তবে আমার মনে হয় যে তাহিদ হৃদয়কে ওপেনিংয়ে সুযোগ না দিয়ে শান্তকে যদি আরও কয়েকটা ম্যাচে যদি দেখা যেত হয়তো বা ভালো। কিন্তু আমার মনে হয় যে দাভিদ মালান যেহেতু আছেন, তিনি আর তামিম যদি ওপেন করতো, ওয়ান ডাউনে শান্তকে খেলিয়ে দেখলেও হয়তো দেখা যেতে পারতো যে শান্ত কতটা। তবে আমার কাছে লাস্টের দিকে ম্যাচগুলো জিতলেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা মনে হয় একাদশটা নিয়ে খুব একটা ফিট না। একাদশে প্রতি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ওদল বদল করছে, মানে ব্যাটারদের পজিশন ওলট পালট করছে, তারা কিন্তু দেখছে যে কোন একাদশটা আসলে ফিট করে। তখন তাদের মানে প্লে অফে যদি আরও বেশ কয়েকজন ক্রিকেটার আসে তাহলে একাদশটা ফিট করে তাদের আসলে ফাইনালে খেলার সম্ভাবনা কতটুকু দেখছেন? এখন তো মানে অনেক স্ট্রং তারা যেভাবে, কারণ আপনি নামগুলো যদি দেখেন, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ আছেনই, নবী খুব ভালো টাচে রয়েছেন, হ্যাঁ ফাহিম আশরাফ খুব ভালো সাপোর্ট দিচ্ছেন। সো তারা যদি খেলতে পারে, আমার মনে হয় যে একজন যদি একটা ম্যাচ খেলে দেয় তাহলে কিন্তু ইজিলি তারা ফাইনালটা জিততে পারে। তারা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের ওই বুস্ট আপটা রয়েছে। আর রংপুরে যেহেতু একটু ছন্দপতন হয়েছে, হয়তো যদি প্লেয়াররা না আসে বা আসেও, তখনও তাদের সাথে আসলে মানে ম্যানেজ করে বা তাদের স্ট্রং পয়েন্টটা ধরে কিন্তু বরিশাল আসলে দেখা যেতে পারে যে ভালো খেলছে। তবে একটা দরকার ছিল, একটা জয় অন্তত দরকার ছিল লাস্টের 2-3টা ম্যাচের মধ্যে রংপুর রাইডার্সের, যেটা আসলে তাদেরকে বুস্ট আপ করতে পারে। টানা 4টা ম্যাচ যে কোনো দলের জন্যই মানে এরকম ম্যাচে হারা কিন্তু প্লে অফের আগে খুবই কনসার্ন। হ্যাঁ, মানে এইখানে আসলে যেভাবে আপনি 8টা ম্যাচ জিতেছেন টানা, এর আগে আপনি গ্লোবাল সুপার লিগ জিতে এসেছেন, তো মনে হচ্ছিল যে আমরা 1-2টা ম্যাচ হারা নিয়ে বলছিলাম যে 1-2টা ম্যাচ হারলে সমস্যা হবে না, কারণ প্লে অফের আগে একটা হারলে ভালো, ডিরেক্ট প্লে অফে গিয়ে হারাটা ঠিক না। তো এখন টানা 4টা ম্যাচ হেরে গিয়েছে, আর যেই মানে তাদের ইম্প্যাক্টফুল প্লেয়ারগুলো ছিল তারা খেলতে পারছে না, এটা হচ্ছে একটা কনসার্নের বিষয়। সো যদি যেই বড় বড় নামগুলো রয়েছে তারা এসে খেলতে পারেন তাহলে হয়তো দেখা যাবে যে কিন্তু আপনি হঠাৎ করে এসে যে আপনি পারফর্ম করবেই এমন কিন্তু কোনো হিসাব নেই। আপনি যদি ঢাকার কথা মনে থাকে যে তিনি তার ইংল্যান্ডের প্লেয়ারটা যে এসেছিল, তিনি কিন্তু এসেই কি ভালো একটা করতে পারেনি। সো সেখান থেকে এরকম আসলেই যে ভালো করবে এমন কোনো গ্যারান্টি দিতে পারে না। তবে আজকে দেখছিলাম যে আজিজুল হক তামিমকে তারা নামিয়ে দিয়েছিল। আজিজুল হক তামিম কিন্তু এখন পর্যন্ত বিপিএলে 4টা ম্যাচ খেলে মাত্র 5টা রান করেছেন। মানে শেষ দিকে নেমে যে ফিনিশারের ভূমিকাটা নেওয়ার কথা ছিল আজিজুল হাকিম তামিম, সেটা কিন্তু পারছেন না। তারা কিন্তু বিভিন্ন একাদশে ওলট পালট করে তারাও কিন্তু একটা ছন্দ পেতে চাইছে, তরুণ প্লেয়ারদের কাছ থেকে ভালো পারফরমেন্সটা চাইছে। সাইফুদ্দিন ভালো একটা নক খেলেছিলেন আগের ম্যাচটাতে, কিন্তু এই ম্যাচেও আসলে খুব একটা ভালো করতে পারেনি। তবে তাদের আসলে প্লে অফে ছন্দে ফেরাটা খুবই দরকার, মানে যেহেতু তারা এত একটা স্ট্রং টিম,
তারা প্লে অফে ভালো খেলবে, সেটাই আসলে সবার এই টিমটা আসলে অনেকদিন ধরে কাপ জিতছে না, 2017 সাল লাস্ট জিতেছিল। সো এইবারে টিম অনুযায়ী তাদের উচিত যে আরও ভালো, মানে ভালোভাবে প্লে অফটা শেষ করা বা ফাইনালে গিয়ে ভালো একটা পারফরমেন্স দেওয়া। কিন্তু এই ইম্প্যাক্টফুল প্লেয়ারগুলো যদি না খেলতে পারে তাহলে কিন্তু মানে এত ভালো টিম নিয়েও, কাগজে কলমে এত স্ট্রং টিম নিয়েও কিন্তু তারা আসলে ফ্লপ, যদি কাপটা না নিতে পারে। সো সেক্ষেত্রে বরিশাল যেভাবে গুছিয়ে নিয়েছে, বরিশাল দেখা যাবে যে আবার সেকেন্ড টাইম পরপর 2বার হয়তো কাপ নিয়ে বাসে যাবে। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডজি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।